হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? একটু আধটু এই বৃষ্টিতে নিশ্চয়ই তোমাদের মনটা খুব ভালো। তোমাদের মন আরও ভালো করার জন্য নতুন একটি গল্প নিয়ে এলাম। আজকের গল্পটি খুবই আকর্ষণীয় হতে চলেছে। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের পানি ধরে রাখতে কষ্ট হবে এবং নিজেকে কন্ট্রোল করতে পারবে না। তাই তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তাহলে কথা না বাড়িয়ে এবার মূল ঘটনায় আসি। আমার নাম সুরেন্দ্র রায়, ১৯ বছর বয়স। কলকাতা শহরের গোবিন্দপুর এলাকার সাবর্ণ রায় পরিবারে জন্মগ্রহণ করি। আমার বাবা নেই। আমার জীবনে একজনমাত্র মানুষ, আর তিনি হচ্ছেন আমার মা। আমার যখন 4.5 বছর তখন আমার বাবা মারা গেছে। শুধু আমার কথা ভেবে মা আর বিয়ে করেনি। যাই হোক, আমার মায়ের পরিচয় ভালো করে দিই তোমাদের বোঝার জন্য। 36 বছর বয়সী আমার মা একজন স্কুল শিক্ষিকা। তাও যেমন তেমন স্কুল নয়, কলকাতা লিসিয়াম ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ নাম স্টিকার বিভাগের শিক্ষিকা আমার মা। আমার মা খুবই মডার্ন এবং স্মার্ট একজন মহিলা, সব কাজে পারদর্শী। আমি ওই কলেজে পড়ি। আমার মা বাসার কাজ ও কলেজের সকল দায়িত্ব সামলাচ্ছেন সফলতার সাথে। এই পৃথিবীতে আমার কাছে আমার মায়ের চেয়ে সৌন্দর্যময় নারী আর একটাও নেই। আমি কখনো মাকে বাজে নজরে দেখিনি, কিন্তু মার যতটাই প্রকাশ সৌন্দর্য, তাতেই বলছি আমার চেয়ে বেশি আর কেউ পাবে না। গত সপ্তাহে মার কাছে সব মিলিয়ে 6টি প্রপোজাল এসেছে বিয়ে। কিন্তু মা সবাইকে একই কথা বলে যে আমার ভালোবাসা আমাদের মা ছেলের বাইরে কেউ ভাগ পাবে না। আমি আমার ভালোবাসায় পাগল, আর আমরা কেউ কাউকে ছাড়া থাকতে পারি না। এমন কোনো বিষয় নেই যা আমি মাকে বলতাম না। আমি ছোট থেকেই খুব ফ্রেন্ডলি। ক্লাস 1-এ ভর্তি হওয়ার পর আমরা যে মা ছেলে তা স্কুলের কর্তৃপক্ষ ছাড়া আর কেউ জানে না। আর কখনো আমরাও এমন আচরণ করি না যে কেউ বুঝবে। যদিও এটা মা আর আমি প্ল্যান করে করেছি, কারণ আমাদের খুব মজা লাগত। মাকে এখনও দেখতে 21-22 বয়সী মনে হয়। মা সবসময় মডার্ন ড্রেস পরে, তবে তা হাতকাটা বা ফুলহাতা এক এক সময় এক এক রকম, তবে খুব টাইট নয়। এতেই মাকে দেখে যে কোনো পুরুষ পাগল হতে বাধ্য। মা প্রতিদিন আমাকে নিজে গাড়িতে করে কলেজে নিয়ে যায়। আমাদের একটা হেরি আনলে একটা গাড়ি আছে, সেটা নিজেই ড্রাইভ করে। মা বাসায় কাজ করার সময় সাধারণত ওড়না কোমরে বেঁধে কাজ করে। আমাদের ঘটনা শুরু হয় খুবই সাধারণভাবে, পুরো প্রাকৃতিক উপায়ে এবং অ্যাক্সিডেন্টালি। একদিন আমি একটা অঙ্ক বোঝার জন্য আমার রুমে ঢুকলাম। রুমে ঢুকেই আমি ও মা সামনাসামনিও দুজনেই অবাক হয়ে গেলাম, কারণ মা মাত্র গোসল করে বের হয়েছে, আর শুধু তাল পরা ছিল। আমি প্রায় 10 সেকেন্ড কোনো কথা বলতে পারিনি। চোখ মার উপর থেকে সরছে না, কিন্তু লজ্জা পেয়ে মায়ের চিৎকারে আমি একটা চিৎকার দিয়ে বের হয়ে আসি। এসে বাইরের দরজার পাশে দাঁড়িয়ে বললাম, সোমা, আমি একটা অঙ্ক বুঝতে এসেছিলাম, পরে বুঝে নেব। এই বলে আমি আমার রুমে গিয়ে খাটে বসতেই আমার দেখা এই পথের সৌন্দর্য চোখ থেকে সরাতে পারছি না। হঠাৎ আমার কেমন যেন লাগল, মনে হচ্ছে মনের ভেতর ঝড় শুরু হলো। চোখ পড়ল আমার নিচের দিকে। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। দেখি নিচে ফুলে ঢোল হয়ে আছে। আমার মন ভাঙচুর হয়ে যাচ্ছে মাকে এমন আবেদনময় রূপে দেখে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম বলতে পারি না। ঘুম ভাঙতে দেখি তখন সন্ধ্যা হয়ে গেছে। উঠে ফ্রেশ হয়ে বের হলাম রুম থেকে। রুম থেকে বের হয়ে সামনে মা পড়ে গেল। ড্রয়িং রুমে বসে টিভি দেখছে আর সবজি কাটছে। মা আমাকে দেখেই হাতের ইশারায় পাশে বসতে বলল। আমিও নির্ভয়ে মায়ের পাশে বসলাম। মা একটা হাতকাটা ব্রাউন সালোয়ার কামিজ পরা ছিল। সুন্দর লাগছে, কিন্তু আমার চেহারা দেখে মনটা ভেঙে গেল। আমার মাকে নিয়ে কি সব বাজে চিন্তা করেছি আমি ছিল। হঠাৎ মার ধাক্কায় জ্ঞান ফিরল। কি হলো বাবা, কি ভাবছিস? চুপ করে। না কিছু ভাবছি না। তোর জন্য বিরিয়ানি রান্না করেছি, আর খাবি, চল। মা একদম স্বাভাবিক হয়ে আছে, হয়তো নিজেও লজ্জা থাকছে। আজ আমায় খাইয়ে দেবে মা। মা আমার দিকে এক পলক অপরূপ সৃষ্টি করেছে। বলল, আর কাছে বাবা। আমি হাত বাড়ালাম, কিন্তু মা আমাকে অবাক করে দিয়ে হাত ধরে কাছে গিয়ে তার কোলে থাইয়ে বসিয়ে দিল। আমি বুঝতে পারছি না হঠাৎ এমন কেন করল সে। কারণ বড় হয়েছি বলে হয়তো এতদিন এমন কোলে নেয়নি, এজন্য অবাক লাগছে। মা বলল, জানিস বাবা, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন। আমি বললাম, জানি মা, আমি বড় মানুষ হয়ে দেখাব। তুই বুঝিস না, আমি চাই না 2 টাকা কামানোর জন্য জীবন নষ্ট করিস।
মানে হলো কখনো টাকার পিছনে না ছুটে খুশি থাকতে চেষ্টা করবি। টাকা এমনি আসবে। ও আচ্ছা। মা আমাকে খাইয়ে দিল। আর আমি এমন মায়ের প্রতি রাতে কি না কি ভেবেছি, ভেবেই খারাপ লাগছে। আমরা যে যার রুমে গেলাম ঘুমাতে। সারারাত নিজেকে দোষারোপ করেছি আমি। 3 দিন মন খারাপ ছিল। এর মাঝে একদিন কলেজে যাওয়ার সময় মা আমাকে বলল, বাবা সুরেন্দ্র, কোনো কারণে তোর কি মন খারাপ? আমি বললাম, না মা, আমার মন খারাপ হবে কেন? তখন মা আর কিছু বলল না। পরদিন আমার ক্লাস ছিল না। মাথার কাজে চলে গিয়ে হঠাৎ ফোন করে বলল, বাবা সুরেন্দ্র গোসল করে তাড়াহুড়ায় আমার কাপড় শুকিয়ে দিতে ভুলে গেছি। একটু শুকিয়ে দে বাবা। আমি বললাম, আচ্ছা মা, এখন শুকিয়ে দিচ্ছি। আমি আমার রুমে গেলাম। গিয়ে বালতি নিয়ে ছাদে যায়। শুকাতে গিয়ে প্রথমে ছিল কামিজ, তারপর সালোয়ার, এরপরে বাকিগুলো দেখি। দেখে আমার মনে ঝট করতে শুরু করল। দেখলেই বোঝা যাচ্ছে এটা নামিদামি ব্র্যান্ডের। হাতে তুলতে হাত কাঁপছিল, আর কি সুন্দর ঘ্রাণ ওগুলো থেকে কি বলবো। আমি হতবাক হয়ে গেলাম। কারণ পৃথিবীতে লক্ষ একজনের ভাগ্যক্রমে একই সাইজের হয়। আর তা আমার মার ভেবে মাথা নষ্ট হয়ে গেল। পাগল হয়ে যাব মনে হয়, এমন একটা অবস্থা। আমি কোনো মতে ওগুলো একটা সাইডে মেরে দিলাম, যেন বাইরে কারো চোখে না পড়ে। দৌড়ে রুমে এসে পড়ি, আর ইচ্ছা করছে একবার কাজ করি। কিন্তু এর ভয়াবহতা বিশাল বলে নিজেকে সরিয়ে নিই। কারণ এগুলো করলে পড়াশোনা বা অন্যান্য কাজে মনোনিবেশ করা যায় না। খাবার হজম ক্ষমতা কমে যায়। ফলে ক্ষুধা মন্দা দেখা যায়। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় বিভিন্ন রোগব্যাধি এসে বাসা বাঁধে। তারপরও মনের আগ্রহ থেকে ইন্টারনেটে দেখতে লাগলাম এসব নিয়ে। দেখি অসাধারণ বিষয়। স্বামী মারা গেলে ছেলে মায়ের দায়িত্ব নেবে এবং সব খেয়াল রাখবে। তার শারীরিক মানসিক সব হতে পারে এটা বইতে লেখা। নারী অন্য কোনো দেহের সাথে জড়াতে না চাইলে কাম বাসনা পূরণ করা সন্তানের দায়িত্ব। আমি কি করব বুঝতে পারছি না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। মায়ের ডাকে ঘুম থেকে উঠলাম। চোখ মেলতেই দেখি মা আমার সামনে দাঁড়ানো, বসল বিছানায়। ও আমার মাথায় হাত বুলিয়ে বলল, ঘুম শেষ হলো বাবা, তাই খাবি আয়। আমি উঠে গেলাম ডাইনিং রুমে। মা চা বিস্কিট এনে বলল, চল ছাদে বসি, চা খাই। আমরা ছাদে বসলাম। গিয়ে মা কাপড় দেখে বলল, আমি আজ ভুলে গেছিলাম। এই রে, আমার ওই কাপড়গুলো কোথায়? আজকে ধুয়ে দেইনি নাকি? না মা, ওটা পিছনে আছে। এমনভাবে বলল যে ছেলের সামনে এগুলো কোনো ব্যাপারই না। মা সব কাপড় তুলে হাতে নিল। মা বলল, গরমের ছুটিতে দিয়ে দিল। বল কোথায় যাবে ঘুরতে? আমরা তো বাসায় সময় কাটাই না। চলো এই ছুটি বাসায় নিজেদের সময় দিই। মা অপলক তাকিয়ে আছে আমার দিকে। কিংবা ভুল বলেছি? মা আমার গালে হাত বুলিয়ে বলল, কোনো ভুল বলিসনি বাবা, তুই অনেক বড় হয়ে গেছিস। লাভ ইউ বেবি বলে মা আমায় জড়িয়ে ধরল। এটা অবশ্য সব সময় হয়, কিন্তু আজ ভিন্ন একটা ঘ্রাণ আসছে মাঠ থেকে। এটা মমতা আর কি একটা ভিন্নতা বুঝলাম না। তো পর দিন আমি টিভি দেখছি আর মা ঝাড়ু দিচ্ছে। আমি দেখলাম মা আজ ওড়না পড়েনি, আর ঝাড়ু দেওয়ার সময় একটু ঝলক দিচ্ছে। আমি জানি না কেন চেয়েছে মাকে দেখছিলাম। হঠাৎ একবার আমিও আমার দিকে তাকালাম। মা ও তাকালে চোখাচোখি হলো আমাদের। আমি খুব ভয় আর লজ্জা পেয়ে গেলাম। মা না জানি কি ভাবছে, তাই আমি আর তাকালি না। ভয়ে ভয়ে আছে কি যেন বলবে আমাকে। এমন সময়ে কাজ শেষ করে এসে মা পাশে সোফায় বসে আমার গা ঘেঁষে আমার কাঁধে হাত রেখে। আমি ভয়ে কাঁপছিলাম। মা কইলা, আরে কি দেখছো এসব? চলো রেসলিং দেখি। তুমি দেখো না? আমি অবাক হলাম। মাও রেসলিং দেখে মেয়ে হয়ে। আমি মাথা নেড়ে না কইলাম। মা বলল, বিমান, এ যুগে রেসলিং দেখো না হয়? দাও রিমোট দাও। মা রিমোট নিয়ে চ্যানেল পাল্টে রেসলিংয়ে দিল। আন্ডারটেকার আর ট্রিপলের খেলা চলছিল। মা এত মজা করে দেখছিল যে আমিও কেমন ঘুলে মিলে গেলাম। হঠাৎ করে আমায় বলল, তোমার কাকে পছন্দ? আমি তো দেখি না, কিন্তু আন্ডারটেকার এই তো আমার ছেলে, সে খুব জোশ। আমি অবাক হয়ে গেলাম। মার প্রতি একটা কৌতূহল হলো। মাঝে নিবে ও মার্গারেটের লাইফ হবে, এটা বিজ্ঞাপন দিল। আমি মনে করেছি হয়তো মেয়েদের খেলা দেখবে না। আমি সামনে থাকায়, কারণ মেয়েরা খেলে ছোট কাপড় পরে। কিন্তু মা আমায় অবাক করে দিয়ে আরও গা ঘেঁষে বসে বলল, এবার মজা হবে।
বলেই জুসার পপকর্ন নিয়ে এল। আমি উঠে যাচ্ছি লজ্জায়। মা আমায় থামিয়ে বলল, আরে বস, মজা হবে এখন এদের খেলায়। আমি মার্গারেট আর তুই নিবি, ঠিক আছে? আচ্ছা। খেলা শুরু হলো। দুজন ছোট ছোট সেট করে এসেছি। মা বেশ মজা করে দেখছে। আমি শুধু মাকে দেখে অবাক হচ্ছি। মাঝের দিলে মা তখন আমার দিকে ফিরে আচমকা করল। তুমি আমাকে বন্ধু মনে করো? আমি হঠাৎ একটা শুনে অবাকই হলাম। অবাক হবার কিছু হয়নি। উত্তর দাও সুরেন্দ্র, আমার আর কে আছে তুমি ছাড়া? তুমি তো আমার সব কিছু। তাহলে একসাথে মায়ের সাথে ফ্রি হতে সমস্যা হচ্ছে কেন গাধা? এটা জাস্ট খেলা। আসলে ওরা ছোট কাপড় পরা, তাই মা ছেলে একসাথে সব দেখা, এজন্য লজ্জা লাগছে। মা হাসতে হাসতে শেষ। আরে বোকা ছেলে, আমি না তোর মা। লজ্জা কিসের আমার কাছে? এগুলো অনেক আগের মূর্খ সমাজে চলত, এখন না এসব চলে না। শোনো, আমরা মা ছেলে ছাড়া আর কেউ নেই আমাদের জীবনে। আমরা চিল করব না তো কে করবে বলো? মানে আমরা একসাথে এগুলো দেখলে কিছু হয় না। আর ছোটকা পড়ার জন্য এমন লজ্জা কেন? তুই পড়িস না নাকি? পরিচিত। আমিও তো পড়ি, তাতে কি হয়েছে? এসব উল্টোপাল্টা কথা বলবি না। পোশাক কখনো মানুষের স্বভাব থাকে না। মনে বিষ নিয়ে যদি বোরকা পরে ঘোরা হয় তাহলে বোরকা পরার কোনো মানে হয় না। আমি মাথা নাড়লাম। এরপর খেলা শুরু হলে দেখা শুরু হলো আমাদের। হঠাৎ মাথায় এল, চল বাজি হবে। আমি দেখি কে জিতে। মা বলল, আজ মার্গারেট জিতবে। আমিও আর লজ্জা না পেয়ে মাকে সঙ্গ দিলাম। আমরা রক্তহীন করা খেলার শেষে আমি জিতে গেলাম। পুরো ৮,০০০ টাকা জিতলাম আমি, কিন্তু মা একটুও মন ভারী করল না। বাহ, বেশ টাকা আয় হলো। মাঝে মাঝে এমন হলে বড়লোক হয়ে যাব। তা তো হবেই। তবে জিতলে আমাকে কি খাবি বল? তুমি কি খেতে চাও মা? তোকে খাব। আমাকে কিভাবে খাবে? আরে বোকা, এমনি বললাম। আচ্ছা, আমি ঘেমে গেছি, যাই গোসল করে আসি। মা গোসল করতে গেল, আমি টিভি দেখছি। হঠাৎ মায়ের গলার আওয়াজ আমার কানে এল। আমি দৌড়ে যাই আমার রুমে। গিয়ে আবার অবাক হয়ে গেলাম। আজ সেদিনের মতো নয়, কিন্তু আজ মাকে সম্পূর্ণ ভিন্ন তো দেখলাম। আমি হাঁ করে তাকিয়ে রয়েছি তার দিকে। কি রে, কি দেখছিস অমন করে? অবাক হয়েছিস না? আমি মাথা নেড়ে হাবলি। কিন্তু এতটাই যে? ও তুই টাইপের কথা বলছিস? আমি বলছি, এটা আমার অনেক আগের জামা। এই যে আমার বয়স তোর চেয়ে ৩ বছর বেশি। কি বলছো এগুলো? ওয়াও। হ্যাঁ ওয়াও। সুন্দর না? নাকি খারাপ লাগছে? খারাপ লাগে তোমার? একদম পরিমনির মতো লাগে আমার মাকে। কিন্তু আসলে অনেকদিন পরি না বলে টাইট হয়ে গেছে। কেমন যেন লাগছে। যদি কিছু মনে না করেন একটা কথা বলি মা। হ্যাঁ বল। তোমাকে টাইট ড্রেস এই ভাল লাগে কেন? যে সবসময় আলখাল্লা পরে থাক, বুঝি না। মডার্ন যুগের এত উপদেশ আমাকে দাও আর নিজের সাইকেলে। মনে হয় না ইংলিশ মিডিয়ামে শিক্ষিকা তুমি। আমার বদমাইশ ছেলে। আয় বুকে আয়। ইদানিং তুমি চেঞ্জ হয়ে যাচ্ছে যে। খুব আদর সোহাগ করছো যে। মা আমায় ছেড়ে দিয়ে মুখটা মলিন করে বাথরুমে চলে গেল। আমি তো ভয় পেয়ে গেলাম। কি বলতে কি বলে দিলাম। একটু পরে মা আবার আলখাল্লা পরে হাতে ওই জামাটা এনে আলমারিতে রেখে ধপাস করে বন্ধ করে নিচে কিচেনে চলে গেল। আমি কি বলো বুঝতে পারছি না। আমিও পিছনে গেলাম। গুলাম মারা করেছ নাকি? শনিবার এমন বলবো না। মা কথাই বলছে না। আমি পেছনে ঘুরেছি, কিন্তু মা আমাকে পাত্তাই দিচ্ছে না। শুধু চোখে পানি ভরে কাজ করছে। কিচেনের জিনিসপত্র রাগে ছাড়ছে। টেবিলে খাবার দিয়ে মান পড়ে যাচ্ছে। তখনই আমি মার পায়ে পড়লাম আর কইলাম, আর কখনো এমন বলব না মা। ক্ষমা করে দাও। কেঁদো না মা। তুমি ছাড়া আমার আর কে আছে বলো? মাকে দিয়ে আমায় জড়িয়ে ধরে বলল, আমিও তাই বলছি। তুই ছাড়া আমার আর কি আছে? তোকে আদর সোহাগ করব না তো কাকে করব? তুই তো আমার সব রে বাবা। শরীর আর হবে না মা। আমি সবসময় তোকে ভালোবাসি বোকা। আর এমন বলিস না। আমাকে প্লিজ একটা করে দিস না তোর বাবার মতো। না মা, আমি তোমার সব কথা শুনবো ও মেনে চলব। আমার ও সব কথা মানতে হবে তাহলে। মা মুচকি হেসে চোখ মুছে বলল, তাহলে ওই ড্রেস পরে এসো আর আমাকে খাইয়ে দাও। মার মুখে উজ্জ্বল হাসি।
মা রুমে গিয়ে 2 মিনিটে চলে এল ওই ড্রেস পরে। আমি বললাম, তোমায় একদম ক্লাস 10-এর মেয়ে মনে হয় মা, যে কোনো কাপড়ে বোঝাই যায় না। তোমার বয়স 36। মা মুচকি হেসে আমায় নিয়ে বসে আওয়াল। তারপর আমরা যে যার মতো রুমে গিয়ে ঘুমালাম। এভাবে মার আমি আর কিছু না করে ছুটি শেষ করলাম। ছুটির পরে আমাদের কলেজে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সবাই নাম দেয়, আমিও নাম দিয়ে গানে আমরা পারফর্ম করি। অনেকে অনেক রকম করে, মেয়েরাও পারফর্ম করে ড্যান্সে। হঠাৎ একটা ড্যান্স চালু হয়। দেখলাম কয়েকজন মধ্যবয়সী নারী ঘোমটা দিয়ে স্টেজে উঠল। এরপর গান চালু হতে ঘোমটা খুলে আমি আকাশ থেকে পড়লাম। মা লিডিং ড্যান্সার আর মারাত্মক লাগছে তাকে। মা একটা নীল শাড়ি পরেছে, যা মারাঠি স্টাইলে বাঁধা ও নিচ বরাবর। এতেই সবার হৃদস্পন্দন বাড়িয়ে দিল। সবাই উড়ে বলে অনুষ্ঠান শেষ করল। আমার মা এত সুন্দর নাচে তা জানতাম না। ছেলেরা সবাই তো বলছে, সাথে মেয়েরাও বলছে ম্যাম খুব স্মার্ট। আমার খুব গর্ব হলো এটা শুনে। আমরা বাসায় গিয়ে আমি মার সাথে কথা বলছি না। মাথা দেখে বলল, কি হয়েছে আমার প্রাণ ভোমরা? ঈশা 12 প্রাণ ভোমরা বলছে। কখনো তো বলেনি নাচতে পারে। আমাকে তো কখনো নাচ করে দেখাওনি। মা আমার কাছে সোফায় বসে গা ঘেঁষে বলল, এই যে মশাই, আপনাকে সারপ্রাইজ দিতে বলিনি আগে। এখন আপনিও তো অবাক হলেন, তাই না? আপনার জন্য এত কিছু করলাম, আর আপনি যদি মন খারাপ করে থাকেন তাহলে হয়। শরীর আচ্ছা, ঠিক আছে। তুমি এত সুন্দর নাচতে পারে আমি জানতামই না। আর কি ড্রেস পরেছ তুমি ওখানে? আমি অবাক, কখনো তো এমন খোলামেলা পোশাকে দেখিনি। খোলামেলা কই? এত মারাঠি স্টাইল আর খোলামেলা কি বলছো? আমাকে কি খুব খারাপ লাগছিল? হে ভগবান, তোমাকে আর খারাপ লাগবে? তা অসম্ভব। পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী আমার মা, আর তাকে খারাপ লাগবে? তোমায় মারাত্মক লেগেছে মা। মা আমার গাল ধরে বলল, থ্যাংক ইউ। মা একটা কথা বলি? হ্যাঁ বল। আমাকেও একদিন নিচে দেখাবে প্লিজ মা। তুই আমার নাচ দেখবি? ভাল লেগেছে। খুব। আমি ভাবতেও পারিনি এত সুন্দর নাচ তুমি। আজ সবাই তোমার প্রশংসা করছিল। প্লিজ মা, দেখাবে বলো না? অবশ্যই দেখাবো বাবা। আমার পৃথিবী তুমি, আর তোকে খুশি করতে সব করতে পারবো। বল, কি ডান্স দেখবি? যে কস্টিউম আছে তার বিচারে যা ইচ্ছা তোমার। আচ্ছা তুই একটু বস, আমি আসছি বলে মা গেল রুমে। একটু পরে এসে আমায় পুরো চমকে দিল। মা একটা শাড়ি পরেছে, যা ট্রান্সপারেন্ট মেরুন রঙের। ফলে সব উদীয়মান তা দেখে আমি সোফা থেকে দাঁড়িয়ে যাই। মা আমায় এমন উঠতে দেখে বলল, এখন আমি তোর টিচার নই বোকা। যাচ্ছিস কেন? আমি যেন কেন বলে দিলাম তোমায় আজকে সত্যি অসাধারণ লাগছে মা। বলার পর খেয়াল হলো আমি কি করলাম, জিভ কেটে বললাম, ও সরি মা, আমার ভুল হয়ে গেছে, আর বলবো না এমন পচা কথা। বন্ধুরা, ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই। আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। মা আর চোখে একটা চাহনি দিয়ে বলল, আমি কি হয়েছে বলতো? আমার মা। তাহলে এমন কেন করছিস? মা নাকি তার সন্তানের কাছে সবচেয়ে সুন্দর হয়? তুইও তো বললি। তো প্রশংসা করতে এত দ্বিধা কিসের? ওই যে ভাষাটা বিব্রত, তাই। চুপ করতো, কোনো বিব্রত নয়। এ দেশেও ভীত সংস্কৃতি তোর ভিতরে কিভাবে এল বুঝলাম না। এটা কোনো বাজে শব্দ নয়। যাকে যা লাগে তাই বলা উচিত, বুঝেছিস? চাইলে আরও কিছু বলতে পারিস। আমি ভ্যাবলা হয়ে বললাম, হ্যাঁ, কিন্তু মাকে সব জাতীয় কথা বলা কি ঠিক? মা আমায় হাত ধরে সোফায় বসে রইল। দেখ বাবা, আমি তোর মা। আমায় তুই যা খুশি বলতে পারিস। ভালো লাগলে বলবে, খারাপ লাগলেও বলবি, তাতে কোনো সমস্যা নেই। এখন তুই যদি আসলে আমায় মা বলে আপন নাই বা ভাবিস, তাহলে আমার কি করার? স্বামীকে হারিয়ে একমাত্র সন্তানের সঙ্গ কপালে না জুটলেও তো আর কিছু করার নেই। আমি বুঝলাম মা মনে মনে কষ্ট পাচ্ছে, আর প্রশংসা করায় মা আমায় বাধা দেয়নি। পশ্চিমা দেশের মতো মা আমায় স্বাধীনতা দিচ্ছে। ভারতও এমনিতেই বাসে মা। তাই আমার মন ভালো করতে বললাম, ওকে মাই ডিয়ার লাভিং, আমাদের লেটস মেয়র বেস্ট মুভি। মাহেশে দিয়ে আমায় ধন্যবাদ দিয়ে বলল, লাভ ইউ মাই ডিয়ার। তোর জন্যই বেঁচে আছি আমি। আমায় তুই বুঝিস বলেই আমি পরিণত মা। বল, কোনো গানে নাচব? কাটা লাগা গানে। মা চোখ বড় করে বলল, নুটি বয়।
আমি হেরে যাওয়ার মতো মাথা নিচু করলাম। মা আমার থুতনি ধরে তুলে চোখে লাস্যময়ী হাসি এনে বলল, আমার ছেলে বলবে আর আমি মা হয়ে তা করব না, এটা হতে পারে না। বলেই মা কাটা লাগা গান বাজিয়ে পৃথিবীর সকল সৌন্দর্য নিজের উপরে নাচতে লাগল। সে কি মুভো স্টাইলে নাচল কি বলবো, মনে হচ্ছিল যেন আমার গার্লফ্রেন্ড হলেও এমন ভঙ্গিতে নাচতে পারত না। পুরোপুরি বোল্ড লাগছে মাকে। আমি দাঁড়িয়ে হাততালি দিলাম। তোমাকে গিয়ে প্রণাম করলাম। মা অবাক হয়ে গিয়ে বলল, কি ব্যাপার, প্রণাম কেন? কারণ তুমি আমায় এত ভালোবাস, আমায় এত বিশ্বাস করো তাই। এমন সাজে আমি কখনো ভাবিনি তোমায় দেখব। তাও আবার আমার অন্যায় আবদার রেখেই বলছেন ডান্স করলে। তোমার কি খারাপ লেগেছে মা? মা করল, এই জন্যই তোকে এত বেশি ভালোবাসি রে বাবা। তুই খুব মাসুমার হন, ইস্টার খুবই কিউট। শোন তাহলে, তুই আমার একমাত্র সন্তান, তার একমাত্র সঙ্গী, যাকে নিয়ে আমার জীবন মরণ সব। তোর কাছে খারাপ লাগার কিছু নেই। আমি তোকে ভালোবাসি রে বাবা। আর এমন কেমন বলিস, এটা একদম স্বাভাবিক। আমি চুপ করে রইলাম। মা কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থেকে বলল, আচ্ছা এখন গোসল করে আসি। মা চলে গেল। আমি আর পিছন দেখার কেমন মনোবল পাচ্ছি না। তবে 10 মিনিট পর হঠাৎ মা ডাক দিল। আমি আমার রুমে যেতেই আবারও সেই মুহূর্ত স্বামী করলাম। মাকে রূপে দেখে মনে ধকধক করছে। আমি কিছু বলতে পারছি না, কিন্তু মা আমায় দেখে মোটেও বিচলিত নয়। একটু কড়া কণ্ঠে বলল, বস বিছানায়। আমি কি করব বুঝতে পারছি না। মা এবার আরও একটু কড়া হয়েছিল। বসতে বললাম না। আমি চট করে বসলাম। মা আর একটা তোয়ালে দিয়ে চুল মুছে তাতে বেঁধে এসে আমার পাশে বসে। আমি নিচের দিকে মুখ করে আছি। আমার দিকে তাকা। আমি তাকালে মা কহিল, আমি তোর। কি মা? আমি খেয়াল করেছি সেদিন এমন তোয়ালে পরা দেখার পর থেকেই পাল্টে গেছিস। কেন এমন কেন করছিস? আমি সরি মা। আমি আসলে সেদিন একটা অঙ্ক বুঝতে এসেছিলাম। জানতাম না তুমি গোসল করে তোয়ালে পরে বের হয়েছিলেন, তাই ঢুকে পড়ি। আর হবে না মা, ভুল হয়ে গেছে। আর একটা কথা বললে একটা চড় মারব। তোকে সারা জীবন এই শিক্ষা দিয়েছি আমি। আমি না তোর মা। দুই ছোট থেকে আমায় এমন দেখেছিস, এখন একটু বড় হয়েছিস বলে আর দেখিসনি। তাতে এমন করার কি হলো? কিন্তু এখন তো আমি বড় হয়ে গেছি মা। আবার কথা বলে। সন্তান আজীবন মার কাছে ছুটি থাকে, আর তোয়ালে পরে দেখায় কি দুনিয়া উল্টে গেছে। আমায় কি তোয়ালেতে দেখতে এতটাই বিশ্রী? আমি মার মুখে হাত দিয়ে বললাম, না মা, দুনিয়ার সবচেয়ে সুন্দর তুমি, যা সব কিছুতেই। তাহলে এত কাহিনী কেন? আমি ভেবেছি তুমি আমায় কি না কিভাবে, তাই ভয়েছিলাম। শোনো, আমাদের আমরা ছাড়া আর কে আছে যে নিজেদের স্পেসটুকু নষ্ট করব? তোয়ালে পরে দেখলে কিছুই হয় না বাবা, তাই বুকে আয়। এরপর মা কহিল, তোর খিদে লাগেনি? যা ড্রয়িং রুমে বসে, আমি আসছি। আমি অপেক্ষা করছি। মায়ের লোকই চেনে, রান্না করছে আর গুনগুন করে গান গাইছে। আমি পিছন থেকে জড়িয়ে ধরলাম মাকে। পিছনে তাকিয়ে দেখে আমি হাত সরিয়ে নিই। মা মুচকি হেসে আমার হাত ধরে গান গাইতে থাকল। আমিও হাত দিয়ে জড়িয়ে ধরে বললাম, কি ব্যাপার, মনে এত খুশি? আমার জীবনে এমন একটা ছেলে থাকলে খুশি হব না? বল, কি খাবি? স্যুপ? আচ্ছা, টিভি দেখ। আমি আসছি স্যুপ নিয়ে। আমি বসে টিভি দেখছি। মাশরুম এনে আমাকে খাইয়ে দিল, নিজেও খেল। আচ্ছা, আমার কিছু শপিং করতাম, তুই থাক একটু বাসায়, আমি চলে আসব তাড়াতাড়ি। মা শপিং করতে চলে গেল। এলো অনেকগুলো ব্যাগ নিয়ে। সব নিয়ে সোজা রুমে রেখে এলো। কি কিনলে? এমনি কিছু জিনিস। মায়ের হয়ে গেল। বুঝলাম হয়তো নিজের কাপড় কিনেছে, তা তো আর ছেলেকে দেখানো যায় না। যাই হোক, পরদিন কলেজে যাওয়ার জন্য গাড়িতে বসে আছি আমার জন্য। মা গেট লাগিয়ে যখন গাড়িতে এল, তখন আমি আকাশ থেকে পড়লাম। মা একটা হলুদ ট্রান্সপ্যারেন্ট শাড়ি পরেছেন ম্যাচিং ব্লাউজের সাথে। মনে হলো আমি আকাশ থেকে পড়লাম। মাকে এমন রূপে দেখে মা আমার চেয়ে থাকা দেখে বলল, কি হলো, এমন তাকিয়ে আছিস কেন? তুমি অনেক পাল্টে গেছো মা। মুচকি হেসে বলল, এটা কি তোর খারাপ লাগছে? আরে না না, আমার কাছে উল্টো ভালো লাগছে। মা চোখ কুঁচকে বলল, ভালোটা আবার কেন? আমিও চাই তুমি নিজের জীবন সাজাও, ভালো খুশি থাকো। পোশাকটা না হয় তার শুরু। মার মুখে উজ্জ্বল গর্বের হাসি। আজকে অসাধারণ লাগছে মা। আমি ভাবছি এখন থেকে শাড়ি পরব।
ভালো ডিসিশন, কিন্তু শুধু শাড়ি কেন? এমনি না হলে আর কি পরা যায় বলতো? মা আমাকে জিজ্ঞেস করছো? মা কাকের মতো আশেপাশে তাকিয়ে বলল, আর কাউকে দেখেছিস গাড়িতে? না মানে একজন মা তার ছেলের সন্তানের কাছে পোশাকের সিদ্ধান্ত চায়, তাই কইলাম। কলকাতা এটা স্বাভাবিক নয় যে আমার কাছে সবকিছু তুই। তাই আমার কমেন্ট তুই করবি। বল কেমন পরব? সত্যি ফ্রেন্ডলি বলবো। এবার চোর খাবি? শরীর বলছি। মা আমার দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। মারে রহস্যঘন তাকানো বুঝি না। ওয়েস্টার্ন? হুম বলেই মা গাড়ি চালাতে লাগল। আধা ঘন্টা গাড়ি চালানোর পর মা আমাকে একটা পার্কে নিয়ে গেল। মা আমার পাশে বসে কথা বলছিল। হঠাৎ তোমার হাত আমার নিচে দিল। তখন আমার আর বুঝতে বাকি রইল না মা কি করতে চাইছে। আমি বুঝতে পারছিলাম যে মা আমার জন্য পাগল হয়ে গেছে, নিজেকে আর আটকে রাখতে পারছে না। প্রিয় বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।